3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। গত দিন আপনার প্রেসিডেন্টের একটা অনুষ্ঠান ছিল, প্রধানমন্ত্রী ছিলেন, একটা রাষ্ট্রের একটা অনুষ্ঠান, সেইখানে একটা বিশ্রী একটা ভুল হতে পারে, ভুল তথ্য থাকতে পারে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তার জন্য একটা বিশ্রী একটা অবস্থা তৈরি করে ইন প্রেজেন্স অফ দ্য ডিপ্লোম্যাটস যে অবস্থাটা তৈরি করা হলো, এটা কখনোই আপনার গণতন্ত্রের জন্য উপযোগী নয়। এটা গণতন্ত্র হতে পারে না এইভাবে। সুতরাং আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা সব কিছু হবে। বিষয়টা হচ্ছে যে আসলে গণতন্ত্র জিনিসটা কি, আমার কাছে যেটা মনে হয়, আমি খুব সাদা মাটা ভাষায় কথা বলি, আমার কাছে যেটা মনে হয় যে গণতন্ত্র হচ্ছে যে স্বাভাবিকভাবে যে বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে দেশ চালাতে চায়, সিস্টেমটাই হচ্ছে গণতন্ত্র, যদি তাদের কথা মতো দেশ চলে। অর্থাৎ জনগণ কথাটাও কিন্তু খুবই আপনার আপেক্ষিক। আমরা তো সবাই জনগণের প্রতিনিধি, আমরা যখন নির্বাচন করি জনগণের প্রতিনিধি হয়ে আসি। আওয়ামী লীগও জনগণের প্রতিনিধি এসেছিল, আপনার হিটলারও জনগণের প্রতিনিধি হয়েই হিটলার হয়ে গিয়েছিল, তাই না? তো বিষয়গুলো খুব আপেক্ষিক। মোটা কথা আমি যেটা বুঝি যে গণতন্ত্র মানে হচ্ছে যে একটা দেশের মানুষ যেভাবে, বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চাইবে সেইভাবে দেশটাকে পরিচালনা করা, এবং সেটা একটা রুল বেসড আপনার নিয়মের মধ্য দিয়ে চলা। এটা আপনার মূলত নির্ভর করে যে আপনার কিভাবে আপনি এটাকে চর্চা করছেন। গণতন্ত্র আসলে একটা সংস্কৃতি, আপনার চিন্তা ভাবনা চলাফেরা সব কিছুর মধ্যেই যদি এর প্রতিফলন না থাকে তাহলে গণতান্ত্রিক হওয়া যায় না, গণতন্ত্র রাষ্ট্র গঠন করা যায় না। ইটস নট পসিবল। আমি ভাববো একরকম, কাজ করবো আরেক রকম, এটা দিয়ে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। যে কারণে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে গণতন্ত্র কখনোই একমাত্র সুযোগ লম্বা নিরবিচ্ছিন্ন সময় পায়নি এটাকে কালচার করার। একমাত্র প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সময় এর শুরু করেছিলেন, তিনি চর্চা শুরু করেছিলেন, ওটা আবার গেছে। পরবর্তীকালে দেশনেত্রী খালেদা জিয়া তিনিও শুরু করেছিলেন, কিন্তু সেটাও শেষ পর্যন্ত আপনার রাখা যায়নি, আপনার অন্যভাবে চলছে। আর আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায়ই না, ওরা মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে একটু উল্টো। যে কারণে গণতন্ত্র এখানে কখনোই আপনার, যেটাকে আপনারা বলছেন টেকসই, টেকসই কথাটা খুব চমৎকার কথা, সাস্টেইনেবল। আরেকটা কথা আমরা বলি লাকসই প্রযুক্তি, আর হচ্ছে টেকসই গণতন্ত্র। হ্যাঁ, এখন টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, পাশ্চাত্যে 1000 বছর লেগেছে, 300 400 500 বছর লেগেছে। আমরা তো একটুতেই অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে আমি বাস্তবিত করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সব কিছু করবো, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। আপনারা দেখুন, চিন্তা করে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো আশা করেছিলাম যে একটা চমৎকার এই টেকসই গণতন্ত্র হয়ে যাবে এখানে, ঠিক উল্টোটা হয়েছে। আপনার শেখ মুজিবুর রহমান সাহেব তার আওয়ামী লীগকে নিয়ে এই দেশে একটা চরম দুঃশাসন, গণতন্ত্র বিরোধী একটা স্বৈরাচারী শাসন চালিয়ে গেছে, এবং শেষ পর্যন্ত একটা একদলীয় শাসন ব্যবস্থা চলে গেছে। পরবর্তীতে আসেন এরশাদ সাহেব, আবার সেই 1990-91 সালে যে সম্ভাবনা আসছিল একটা গণতন্ত্রকে আসার, সেটাকে আবার এরশাদ সাহেব সেটাকে নষ্ট করেছেন। আমি লম্বা ইতিহাস বলতে চাই না, কিন্তু ঘটনা এভাবেই ঘটেছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 15 বছর।
শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এবং আজকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর প্রধান কারণটাই হচ্ছে আমাকে যে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করেনি। আপনি দেখুন আপনাদের এই যে আমাদের তথ্যমন্ত্রী সাহেবের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, একটা তথ্য কমিশন আছে না, তারপরে আপনার মাস কমিউনিকেশন আছে, পিআইডি আছে, সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন কী অবস্থায় হয়েছে, সেগুলোতে কীভাবে এক একজন এক এক সময় সে এক একভাবে চিন্তা ভাবনা করে কীভাবে সেগুলোকে বিনষ্ট করেছে। আমি আপনাদের সঙ্গে চলাফেরার কারণে আপনাদের সমস্যাগুলো আমি কিছুটা অনুধাবন করতে পারি। কারণ যে কথাটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বললেন, যে মূল বিষয়টা হচ্ছে যে এখানে তো মালিক পক্ষ একটা বিরাট পক্ষ, এবং আমাদের দেশে মালিক পক্ষ কারা সেটা আমরা খুব ভালো করে জানি সবাই। লোন হাজার হাজার কোটি টাকা নিয়েছেন এক একজন, আর লোনের জন্যই তাদেরকে কিন্তু সবসময় বেশিরভাগ সময় সরকারের মুখাপেক্ষি হয়ে থাকতে হয় বা তাদেরকে দাবিদারি করতে হয়। এমন সাহসী ওই ধরনের কারো পক্ষে সম্ভব না যে তারা আপনার সরকারের সমালোচনা করবে, সেটা খুব রেয়ার কথা। তো এটা বাস্তবতা। এখানে যারা আপনারা আছেন চেষ্টা করেন আপনারা সবসময় যে সত্য কথাটা বলবেন, সত্য কথাটা লিখবেন, কিন্তু সবসময় তো আপনারা পারবেন না। আমি এখন জানি এখন তো সরকার যেটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বললেন যে সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একদিনও বলেননি যে এটা কেন লিখলেন বা এটা লিখলেন না কেন বা দিলেন কেন। তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। এই জিনিসটা আপনার নিজের উপরও নির্ভর করবে আমাদের। আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, 3 মাস 4 মাস গেল না আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আপনারা বেরিয়ে গেছি, এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। তো এই যে ভাষায় যদি আমরা কথা বলতে থাকি, তাহলে আমার গণতন্ত্র কোথায় হবে, কি করে হবে? আর আমি প্রথমে সেক্রেটারিয়েট গাও করে সেক্রেটারি ঢুকে পড়বো। এই যে ইন্টারভিউ কম্পানি যখন ছিল তখন এক ভিতরে ঢুকে গিয়েছিল, মব ক্রিয়েট করে ভিতরে ঢুকে গিয়েছে একদম, এবং আপনার সেক্রেটারিকে তছনছ করে দিচ্ছে। গত দিন আপনার প্রেসিডেন্টের একটা অনুষ্ঠান ছিল, প্রধানমন্ত্রী ছিলেন, একটা রাষ্ট্রের একটা অনুষ্ঠান, সেইখানে একটা বিশ্রী একটা ভুল হতে পারে, ভুল তথ্য থাকতে পারে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তার জন্য একটা বিশ্রী একটা অবস্থা তৈরি করে ইন প্রেজেন্স অফ দ্য ডিপ্লোম্যাটস যে অবস্থাটা তৈরি করা হলো, এটা কখনোই আপনার গণতন্ত্রের জন্য উপযোগী নয়। এটা গণতন্ত্র হতে পারে না এইভাবে। সুতরাং আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা সব কিছু হবে। এটা তো আপনার আমাদের আমরা ইকোনমিক্সে পড়তাম, আপনার যে পারফেক্ট কম্পিটিশনের একটা আপনার সংজ্ঞা ছিল, যে সব শেষে বলতো আদার থিংস রিমেনিং দ্য সেম, অর্থাৎ যদি এগুলো সব ঠিক থাকে তাহলে এটা হবে। তখন আমাদের অবস্থাটা দাঁড়িয়েছে এটা আর কি। তো এখন হ্যাঁ, এটা আপনার নির্ভর করবে কালচারের উপরে, আপনি কীভাবে প্র্যাকটিস করছেন। আমাদের তথ্যমন্ত্রী খুব সুন্দর কথা বলেন, উনি তাত্ত্বিকভাবে চমৎকারভাবে কথাবার্তা বলেন, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে আপনাদেরকে। আমরা যারা এর স্টেক হোল্ডার্স আছি, আমরা তার সঙ্গে আছি। এখন আপনার ধরেন আমাদের আমি কারো নাম বলবো, নাম বললে আবার ভুলে যাবে, সলিমুদ্দিন সাহেব, তিনি পত্রিকার মালিক বা তিনি আপনার ইলেকট্রনিক মিডিয়ার মালিক। তিনি চাইলেন যে এটাকে এইভাবে রাখো, ওই
আপনার রিপোর্টারের বা ওই সাংবাদিকের তো সেই ক্ষমতা নেই যে সে বাইরে যাবে, গেলে তার চাকরিতে চলে যাবে। এবং ওটা অহরহ করছে, বিনা কারণে সম্পাদকদেরকে বের করে দিচ্ছে উইদাউট এনি নোটিস। হচ্ছে আপনাদের এগুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলেন না। আপনাদের এখন পর্যন্ত আমি আপনাদের কোনো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো ভাষায় এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে শুনিনি। কিছু মনে করবেন না, বাস্তবতা বলছি আমি, দিস দ্য রিয়ালিটি। তা আপনাদের মধ্যেই তো সমস্যাটা, এই সমস্যাটা একটু আপনারা দয়া করে এখন ওই আপনাদের নিজেদের স্বার্থে এখন গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান, তা নাহলে এটা হবে না। ওয়েজ বোর্ড নাই, কথা নেই, বার্তা নেই, বিদায় করে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, কোনো মিনিমাম কোনো স্যালারি নাই। তো এটা নিয়ে তো কোনো আন্দোলনও নেই, আপনাদের কথাও নেই। সবাই আমরা আপনার ইল করে যাই, আমরা আপনার ওই সমস্যার কাছে চলে যাই। আমি সেজন্য বলছি যে আপনার কালচার করতে হবে। আমার মনে হয় যে এটাকে আমাদের চর্চাটা করা দরকার। কারণ আর সরকার তো আপনার অলৌকিক জাদুর সেই আপনার চেরাগিনী হাতে, যে ঘষা দিল আর মুহূর্তে সব ঠিক হয়ে গেল। সরকারকেও তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, সরকারকে অবশ্যই আপনারা সবসময় রাখবেন, চোখে চোখে রাখবেন, সরকার ভুল করছে সেটা তুলে ধরবেন, কিন্তু তাকে সময়ও দিতে হবে। তো এখন পর্যন্ত আমি সেদিন দেখলাম একটা টক শো হচ্ছে আপনার কোনো একটা ইলেকট্রনিক চ্যানেলে, সেই টক শোতে বলা হচ্ছে সরকারের ব্যর্থতার 4 মাস, টক শোর হেডলাইন। না, এটাতে বোঝা যায় যে আপনার মিডিয়া কিভাবে একদিকে নিয়ে যেতে চায়, ওই মিডিয়া, পার্টিকুলার দ্যাট মিডিয়া। এটা তো ঠিক না, কিন্তু কেউ বলেন না সরকারের 4 মাসের অর্জন কি, সাফল্য কোথায়, এই কথাটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করলেন না। আর এই টক শোগুলোতে আলোচনা শুনলে মনে হবে যে এই আপনার মানে সরকার চরম ব্যর্থ, সব সরকারি ধ্বংস হয়ে গেছে, আপনার এখানে কিছু নাই। তো এই যে মানসিকতাগুলো আলোচনা, আর চেয়ে এখন দেখবেন আপনাদের চাইতে ভয়ঙ্কর হয়ে এসছে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া। এটা আরও ভয়ঙ্কর, এক মুহূর্তে সব ডিস্ট্রয় করে দিতে পারে। একটা মানুষের সারা জীবনের অর্জন একটা ছোট্ট একটা রিল তৈরি করে বাস শেষ করে দিল। এই যে আপনার একটা প্রবণতা চলে এসছে, এই যে একটা ভয়াবহ একটা অবস্থা চলে এসছে, এটা একদিনে একজনের পক্ষে আপনার সব ঠিক করা সম্ভব না। সারা পৃথিবীতেই, আমি আজকে সকালে আমার ওখানে কয়েকজন নেপালি ডক্টর এসেছিলেন, এরা আপনার আমার বাংলাদেশে এসছেন আই ক্যাম্প করার জন্য। এদের আপনার কতগুলো হাসপাতাল আছে, এনজিও আছে, তারা আপনার দেশেও করে, আমাদের দেশে আমরা যোগাযোগ করি, তারা এসছে। আমার ঠাকুরগাঁয়ে আপনার ওরা একটা আই ক্যাম্প করেছে। তো তার মধ্যে কয়েকজন ভদ্রলোক আছেন যারা এখানে মেডিসিন পড়েছেন, এখানে পড়ে তারপরে চলে গেছে। তাই বলে আপনাদের দেশের অবস্থা কি? আমাদের তখন আমরা টালমাটাল, এই আজকে এক সরকার যায়, কালকে এক সরকার আসে। আর জেএনজির এই বিদ্রোহের পরে এখন তো আরও খারাপ অবস্থা। কি বলে, এখন তো সব মন্ত্রী হচ্ছে আপনার সব ইয়াং ম্যান, সমস্ত বয়সের লোকজন। তারা আজকে এক সিদ্ধান্ত নিচ্ছে, ওটাকে বদলে 3 দিন পরে আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে। ফলে আমরা খুব বিপদগ্রস্ত হয়ে আছি। দিস জেনারেল আপনার নেপালের সাধারণ যারা রাজনীতির সঙ্গে জড়িত না তাদের বক্তব্য। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে আপনার এখানে না, শুধু সারা পৃথিবীতেই, বিশেষ করে আপনার আমাদের এই এশিয়ার দেশগুলোর মধ্যে। একেবারে যে কথাটা আমার মনে, যে আমাদের তথ্যমন্ত্রী সাহেব ওই জায়গাটাতে আসেননি, যে একমাত্র রেজিমেন্টেড সরকারগুলো ছাড়া, দেশ ছাড়া আর সব দেশে কিন্তু প্রায় একই অবস্থা আপনার মিডিয়ার। এখানে মিডিয়াকে তার নিজের পায়ের উপর দাঁড়াতে হবে, তার ইনস্টিটিউশনগুলোকে তার নিজেকে তৈরি করতে হবে, এবং সেটা আপনার মালিক এবং সাংবাদিকদের মধ্যে একটা সম্পর্কের মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। সরকারের সঙ্গে সেসব থাকবে, কিন্তু একক কারো পক্ষে এইভাবে ব্যবহার করাটা সম্ভব না। আমি যে কথা বলতে চাই সেটার মূল কথা যেটা, যে আজকের এই পেপারটার মধ্যে দিয়ে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসছেন। এটা অত্যন্ত সত্য কথা যে গণমাধ্যম যদি আপনার শক্ত থাকে তাহলে একটা গণতন্ত্র টেকসই হতে পারে, এভাবে থাকবে, এটাই তো আপনার স্বাভাবিক। কিন্তু বাকি জিনিসগুলোকে আমরা দেখতে হবে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের আমাদের আপনার ক্ষতিগুলো রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা মনে করি যে যদি আমরা ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করতে না পারি তাহলে এটা হবে না। তাই প্রথম কাজ হচ্ছে আমাদের ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করা, যেটা আমাদের
তথ্যমন্ত্রী সাহেব বলেছেন যে ইনস্টিটিউশনকে ডেভেলপ করার জন্য কতগুলো কাজ আমাদেরকে করতে হবে, সেই কাজগুলো আমরা করতে চাই। খুব কঠিন কাজ। আপনার যুক্তরাজ্য 16 বছর বয়সের নিচে সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে, অস্ট্রেলিয়া ব্যান করে দিয়েছে, ফ্রান্স ব্যান করেছে। তাহলে দেখুন কি ফ্রান্স, তাহলে দেখুন কি ভয়াবহ রকমের আক্রমণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আপনার একেবারে বন্ধ করে দিতে হচ্ছে এরকম এত শক্তিশালী মাধ্যমকে। কিন্তু উপায় নেই, কারণ সব ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই জায়গায় অতি দ্রুত, অতি অল্প সময়ের মধ্যে সরকার সব কিছু ঠিক করে ফেলবে, এটা মনে করার তো কোনো কারণ নাই। আর এই সরকার যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে এসছে, আপনার বিএনপিকে সবসময় আপনাদের মনে রাখতে একটা কথা, বিএনপির একটা আমি কি বলবো, এটা একটা ডেস্টিনি বোধ হয়, যে বিএনপি সবসময়ই আপনার একটা ধ্বংসস্তূপ পায়। উত্তরাধিকার সূত্রে যখন আসে তখন একটা ধ্বংসস্তূপ। আপনারা দেখেন গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় নাই। এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না অবস্থা, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। আপনার এনিওয়্যার আপনি যাবেন, ইলেকট্রিসিটি আপনারা সবাই জানেন বিদ্যুতের ক্ষেত্রে কী হয়েছে, এই সমস্ত আপনার ওই কুইক রেন্টাল পাওয়ার হাউস নিয়ে এসে ধ্বংস করে দিয়েছে। এখন সেই বিদ্যুৎ নিয়ে আমাদের সমস্যা পড়তে হচ্ছে। ব্যাংকগুলো শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই এগুলো, লক্ষ লক্ষ, আপনারা আমার চেয়ে ভালো জানেন স্বাভাবিক। এখন ওই ব্যাংকগুলোকে ঠিক করতেই তো আপনার অনেক সমস্যা তৈরি হচ্ছে। যাই হোক, আমাদের আপনার সময় হয়ে আসছে, আমি বক্তব্য শেষ করব। আমি শুধু এই কথা বলতে চাই, আপনারা অস্থির হবেন না, এবং আপনারা ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। আর পরমত সহিষ্ণু হতে হবে, এটা আমাদের সবাইকেই হতে হবে, সরকারকে হতে হবে, মিডিয়াকে হতে হবে, এবং যারা মালিক আছেন তাদেরকে হতে হবে। এই বিষয়গুলোকে সামনে রেখে আসুন সামনের দিনগুলোতে। আমি বিশ্বাস করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি যেভাবে চিন্তাভাবনা করে এগুচ্ছেন, কাজ করছেন, আমরা যদি সময় নিয়ে ধৈর্য ধরে তার সঙ্গে কাজ করি, ধৈর্য কথাটা খুব ইম্পর্টেন্ট আছে এখানে, যদি কাজ করি তাহলে নিশ্চয়ই আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো, যেখানে গণতন্ত্রকে একটা টেকসই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে